আসসালামু আলাইকুম ডিয়ার জব এক্সপিরিয়েন্স এবং এইচএসসি অ্যাডমিশন স্টুডেন্টস, আপনাদেরকে নতুন আরেকটা ক্লাসে স্বাগতম। তো আজকে ভয়াবহ একটা টপিকস, সেটা হচ্ছে যে সমাস। সেই সমাস নিয়ে আসলাম। তো আমরা জানি যে সমাস করতে নাকি 6 মাস লাগে। তো মূলত বন্ধুরা, একটা কবিতা আছে, এই কবিতাটা তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে দেখবা যে সমাস তোমার কাছে কত ইজি। তো এই কবিতাটা মুখস্থ করার উপকার কি? এই কবিতাটা যদি তুমি মুখস্থ করো তাহলে হচ্ছে যে তুমি যে সমাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন শব্দের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা এবং তোমার শব্দের মধ্যে যে কোনটা কোন সমাস, এরকম একটা অ্যানালাইটিক্যাল পাওয়ার ভিতরে গ্রো হবে বা জন্মাবে। তো এই জন্য এই কবিতাটা তোমাদেরকে মাস্ট বি মুখস্থ করতে হবে, কিন্তু যদি তোমরা সমাসে সেরকম ভাবে দক্ষ হতে চাও। তো সেই কবিতাটা কি? সে কবিতাটা হচ্ছে যে ও এবং আর দ্বন্দ্ব নাম তার, বিভক্তি দিয়ে যাই হয় তৎপুরুষ সমাস তাই কয়, সমাহার সমষ্টি দ্বিগুতেই সৃষ্টি, যে যা তা ন্যায় রূপ যিনি তিনি, কর্মধারায় সমাসের কাছে এরা সবাই ঋণী, যা যার যাতে বহুব্রীহি হয় তাতে, আর আ অনু প্রতি পরিপর্ণীর উপ যথাসম অব্যয় ভাবীর। তো এই যে কবিতাটা, এই কবিতাটা যদি তোমাদের মাথায় মেমোরিতে সেভ থাকে, তো তোমরা যে অ্যানালাইটিক্যাল পাওয়ার গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবা। তো আমরা আসি দেখি, ও এবং আর দ্বন্দ্ব নাম তার। দ্বন্দ্ব মানে কি? এমনি জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা কি জানি? যে জোড়া। যেমন মা ও বাবা, মা বাবা, ভাই ও বোন, ভাই বোন, এগুলো দ্বন্দ্ব, জোড়া জোড়া করে আছে। তাহলে কি হচ্ছে? ও এবং আর থাকতেছে, তাহলে মা ও বাবা, তারপর হচ্ছে ভালো ও মন্দ, ভালো মন্দ, এগুলো হচ্ছে কি কি সমাস? দ্বন্দ্ব সমাস। এছাড়াও দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব। ওকে বন্ধুরা, তো এই দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই কি পায়? প্রাধান্য পায়। উভয় পদের অর্থ প্রাধান্য পায়। অর্থাৎ আমরা জানি যে একটা শব্দ দুইটা পদ থাকে। প্রথমেরটাকে বলা হবে পূর্ব পদ বা উত্তর পদ, আর পরেরটাকে বলা হবে পর পদ। অর্থাৎ প্রথম অংশ পূর্ব পদ বা উত্তর পদ বলা হয়, দ্বিতীয় অংশকে বলা হয় পর পদ। তো এখানে দুইটা পদের অর্থই প্রাধান্য পাবে। কিরকম? যেমন তুমি যদি নাও মা ও বাবা, মা বাবা, এখন এই মাকে ছেড়ে কি তুমি শব্দটাকে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবা? মা বাবা বুঝাইতে পারবা? পারবা না। তার মানে দুইটা শব্দই তোমাকে পূর্ণ অর্থ বোঝানোর জন্য লাগবে। তাহলে এখানে উভয় অর্থই প্রকাশ পাচ্ছে দ্বন্দ্ব সমাসে। এছাড়াও দা ও কুমড়া, দা কুমড়া, আমরা জানি দা কুমড়া সম্পর্ক মানে কি? বিরোধার্থক, এটা একটা মানে শত্রুতাপূর্ণ সম্পর্ক। এছাড়াও আছে সাত পাঁচ, যে সাত পাঁচ ভেবে, সাত পাঁচ না ভেবেই কাজ করা। এরপরে আছে তোমার ভালো মন্দ, জলে স্থলে, জলে ও স্থলে, জলে স্থলে। এই জলে স্থলে 37তম বিসিএস আসছে। এটা একটা অলুক দ্বন্দ্ব সমাস। অলুক কথার অর্থ হচ্ছে যে লোপ পায় না। অলুক কথার অর্থটা কি? লোপ পায় না, অর্থাৎ অলুক দ্বন্দ্ব সমাস। দেখেন, বিভক্তি লোপ পায়নি, জলে ও স্থলে, জলে স্থলে, এই বিভক্তি এখানে লোপ পায়নি। জল যোগ এ, স্থল যোগ এ, এর যে বিভক্তিটা আছে, এই বিভক্তিটা এখানে কি পায়নি? লোপ পায়নি। এছাড়াও দেশে ও বিদেশে, আমরা জানি সৈয়দ মুস্তফা আলীর একটা তোমার হচ্ছে যে লেখা লেখা আছে, জার্নি বিষয়ক লেখা আছে, সেটা হচ্ছে দেশে ও বিদেশে। এই দেশে ও বিদেশে, দেশ যোগ এ দেশে, বিদেশ যোগ এ বিদেশে, এ বিভক্তি আছে এখানে। এ অতে, এতে কোন বিভক্তির উদাহরণ? প্রথমা বিভক্তির উদাহরণ। তো এখানে দেশে ও বিদেশেটাও কি অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো তো বন্ধুরা, বিভক্তি দিয়ে যাই হয় তৎপুরুষ সমাস তাই কয়। নরমালি বিভক্তি থাকে, যে আমরা জানি যে 7টা বিভক্তি আছে। প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, শূন্য বিভক্তি, এ ধরনের বিভক্তিগুলো আছে না? তো এই বিভক্তিগুলোই হচ্ছে যে সমাসে থাকবে, সে সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসে পূর্ব পদের যে বিভক্তি, মানে ওই যে উত্তর পদের যে বিভক্তিটা, এই বিভক্তিটা লোপ পাবে। লোপ পাবে মানে কি? ডিলেট হয়ে যাবে। আর পর পদের অর্থটাই প্রাধান্য পাবে। যেমন তোমরা যদি তেলে ভাজা, যদি তেল দ্বারা ভাজা করো, তাহলে এটা হবে তেল দ্বারা ভাজা, দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া তৎপুরুষ সমাস। ওকে বন্ধুরা, কিন্তু যদি বলা হয় তেলে ভাজা, তেলে ভাজা, মানে তুমি সমসমান পদটাকে বলতেছো তেল দ্বারা ভাজা, একবার বলতেছো, ওটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়ে যাচ্ছে। কিন্তু যখন এটাকে তুমি তেলে ভাজা, তেলে ভাজা যদি বলো, তাহলে এটা হবে অলুক তৎপুরুষ সমাস। তার মানে তেলে ভাজা, এই বিভক্তিটা এখানে লোপ পাচ্ছে না। যেখানে লোপ পাবে না সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, অর্থাৎ ডিলেট হবে না। এরপরে দেখো তো বন্ধুরা, পরে বলছে যে সমাহার সমষ্টি দ্বিগুতেই সৃষ্টি। দ্বিগু শব্দটা কি? দ্বি অর্থ দুই, গু অর্থ গুণ, অর্থাৎ দ্বিগুণ মানে কি? 2 গুণ বা 2 করে বৃদ্ধি পাওয়া। ওকে বন্ধুরা, তো এরকম করে এই শব্দগুলোকে সমাহার সমষ্টি থাকতেছে যে শব্দগুলোতে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। যেমন এখানে কিন্তু মাস্ট বি সংখ্যা থাকবে এবং পরের শব্দটা নাউন হবে। যেমন দ্বিরথ,
দ্বিরথ মানে কি? দুইটি রথ, দুইটি রথের সমাহার, বা ত্রিভুজ, তিনটি ভুজের সমাহার, ত্রিভুজ। ওকে বন্ধুরা, এরপরে দেখো তো, যে যা তা, ন্যায়, রূপ, যিনি, তিনি, কর্মধারয়, সমাসের কাছে এরা সবাই ঋণী। যে যা তা থাকবে এরকম। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে পূর্বপদ নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, পরপদের অর্থে প্রাধান্য পাবে। যেমন একাদশ, তোমরা যারা একাদশ শ্রেণীতে আসো, 10-এর অধিক একাদশ, 10-এর অধিক হচ্ছে একাদশ। মহানবী, মহান যে নবী, ওই যে আছে, মহান যে নবী, মহানবী। তারপর তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, ওই যে তুষারের ন্যায় শুভ্র, ন্যায় শব্দটা আছে। মন মাঝি, মন রূপ মাঝি, ওই যে রূপ, রূপ আছে। এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে, রূপক কর্মধারায়, তারপর হচ্ছে সমানাধিকরণ, উপমিত, উপমান। তো এই বিষয়গুলো আমরা পরের ক্লাসে, কোনো ক্লাসে ইনশাল্লাহ জানা ট্রাই করব। আজকে এই কবিতাটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করি। এরপরে কি বলছে, যা যার যাতে বহুব্রীহি হয় তাতে। আচ্ছা, বহুব্রীহি মানে কি? বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। বহুব্রীহি মানে যার অনেক ধান আছে। মূলত কার অনেক ধান থাকে বন্ধুরা? অবশ্যই ধনী ব্যক্তিদের বা জমিদার ব্যক্তিদের আগেরকার দিনের ধান বেশি থাকতো, গোলা ঘরে ধান বেশি থাকতো, এই জন্য তাদেরকে কি বলা হইতো? বহুব্রীহি বলা হইতো। কিন্তু আসলে এই বহুব্রীহি নিজেই কিন্তু বহুব্রীহি, বহুব্রীহি নিজেই বহুব্রীহি। অর্থাৎ বহুব্রীহি শব্দ কোনগুলো? যেগুলো পূর্বপদ এবং পরপদ কোনো অর্থই প্রকাশ করবে না, অন্য কোনো একটা ভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন বহুও বুঝাচ্ছে না, ব্রীহি মানে যে ধান সেটাও বুঝাচ্ছে না, কিন্তু অন্য কোনো একজন যার তোমার হচ্ছে বড়লোক মানুষকে বা ধানওয়ালা মানুষকে বুঝাচ্ছে। তাহলে যা যার যাতে বহুব্রীহি হয় তাতে, এখানে ভিন্ন পদ অবশ্যই প্রকাশ পাবে। যেমন আয়তলোচনা, আয়তলোচন যার, মূলত এখানে আয়তলোচন কার হয়? স্ত্রী মানুষের হয়। তাহলে এই জন্য আয়তলোচনা দ্বারা স্ত্রীকে বোঝানো হয়েছে, আয়তলোচন যার। এরপরে কি বলছে, গায়ে হলুদ। গায়ে হলুদ মানে কি? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা কোনো গাও বোঝায় নাই, কোনো হলুদও বোঝায় নাই, এখানে বুঝাইছে কোন একটা অনুষ্ঠান, সিরিমনিকে বুঝাইছে। সুতরাং এটা ভিন্ন পদ, না গা বুঝাচ্ছে না হলুদ বুঝাচ্ছে, এটাকে ভিন্ন কোনো পদ বুঝাচ্ছে, ভিন্ন কোনো অর্থ বুঝাচ্ছে। এই জন্য এটা কি? বহুব্রীহি সমাস। আর একটা মোস্ট ওয়ান্টেড সমাস হচ্ছে যে অব্যয়ীভাব সমাস। এটা কি বলছে? যে আ অনুপ্র প্রতি পরিপর্ণীর উপ যথাসম অব্যয়ভাবের। তো এই যে শব্দগুলো, এই যে আ অনুপ্র প্রতি এগুলো আছে, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাসে থাকবে। মূলত অব্যয়ীভাব সমাস কি বন্ধুরা? অব্যয়ীভাব সমাস হচ্ছে যে অব্যয় থাকবে, অব্যয়যুক্ত পদ থাকবে, এবং এই অব্যয়যুক্ত পদ কিন্তু আনচেঞ্জেবল। এর সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য, অব্যয়ের বড় যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা আনচেঞ্জেবল, মানে পরিবর্তন হবে না, অপরিবর্তনীয়। তার মানে অব্যয়ীভাব সমাস হচ্ছে যে অপরিবর্তনীয়। আর এইখানে যেটা অলুক, অলুক, অলুক মানে কি? অলুক মানে হচ্ছে ওটা ডিলেট হবে না, অলুক মানে ডিলেট হবে না। আর অব্যয় হচ্ছে যেটা পরিবর্তন হবে না, ওই অর্থাৎ যেটা আছে সেটাই। যেমন অনুতাপ, তাপের পশ্চাৎ অনুতাপ, তাপের পশ্চাৎ অনুতাপ, অনু আছে, এই যে অনু। উপকূল, কুলের সমীপে উপকূল, কুলের সমীপে উপকূল। আশা করি বন্ধুরা তোমরা সমাসের যে বেসিক চিন্তাটা, এই চিন্তাটা তোমরা নিতে পারছো। তো এই যে বেসিক চিন্তা, এই চিন্তাটা নিয়েই তোমরা পরের যে ক্লাসিফিকেশন গুলো আছে, এই ক্লাসিফিকেশন গুলো তোমরা অ্যানালাইসিস করবা, উদাহরণ ধরে ধরে অ্যানালাইসিস করবা। একদিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা সমাসে বস হয়ে যাবা ইনশাল্লাহ। তোমাদের অন্য কোনো ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। আমার জন্য দোয়া করবা। বেস্ট অফ লাক টু ইউ, এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।